রহমানির রহিম। জন একাডেমি অনলাইন স্কুলের পক্ষ থেকে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন আমরা শুরু করতেছি এসএসসি ফিজিক্সের যে দ্বিতীয় অধ্যায় রয়েছে, এখান থেকে একটা সৃজনশীল আমাদের পরীক্ষায় আসে। আপনারা যদি বোর্ড প্রশ্ন ভালো করে ভিজুয়ালাইজ করেন তো এই চ্যাপ্টারটা অনেকই সহজ, অনেকের কাছে অনেক জটিল মনে হয়। আমি কয়েকটা সূত্রের সাহায্যে এই চ্যাপ্টারের সবগুলো ম্যাথ আমরা সলিউশন করব। তো শুরুতে এই চ্যাপ্টারের জন্য বিখ্যাত যে সূত্রগুলো আমাদের দরকার পড়ে, সো এই দুইটা সূত্র এবং চারটা ছয়টা সূত্র, এগুলো কিভাবে মনে রাখা যায় বা অঙ্কে কীভাবে প্রয়োগ করা যায় তার জন্য আমি একটা হ্যান্ড নোট তৈরি করেছি। তো এখানে শুরুতে যে সংজ্ঞাগুলো আমাদের দরকার পড়বে সংজ্ঞাগুলো পড়ব, সাথে কিছু গাণিতিক সমস্যা থাকবে, আপনাদের জন্য হোমওয়ার্ক থাকবে। গতির প্রথম সূত্র v=u+at এর সূত্র প্রতিপাদন আমরা কিভাবে হয় তা করব। দ্বিতীয় সূত্র h=u+v/2 t কীভাবে হয় তার প্রমাণ করব। 4 নম্বর সূত্রটা আমরা প্রমাণ করব যে u=s=ut + half/at² এই ফর্মুলাটা পড়ব। দেন আমরা চতুর্থ নম্বর সূত্র প্রমাণ করব v² = a² + 2as এই ফর্মুলাগুলো করব এবং আপনাদের জন্য কিছু গাণিতিক প্রবলেম থাকবে, সেগুলো আমরা ধারাবাহিকভাবে সলিউশন থাকবে এই চ্যাপ্টারে। এবং এই চ্যাপ্টারের সর্বশেষ রয়েছে পরন্ত বস্তু সংক্রান্ত। আমি সবগুলো বিষয় এই ভিডিওটাতে ক্লিয়ার করব, একটু বড় হতে পারে। এবং তারপরে আমাদের থাকবে সাজেশন আকারে বিভিন্ন সৃজনশীল প্রশ্ন সলিউশন, যেমন ঢাকা বোর্ডের আমি এগুলো প্রশ্নগুলো করার জন্য তৈরি করেছি। যদি আপনারা সাপোর্ট করেন তাহলে সবগুলো ধারাবাহিকভাবে পেয়ে যাবেন। তো এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমাদের যে বিষয়গুলো জানতে হবে, তো বিভিন্ন ভৌত রাশির সংকেত, মাত্রা, একক, আমাদের এই বিষয়গুলো আমাদের জানতে হবে। সো আমি এই শিটটা মূলত যদি কেউ পিডিএফ ফাইলটা পেতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে বা পেজে কমেন্ট করবেন। এখানে কমেন্টগুলো আসলে লিঙ্কগুলো দেওয়া সম্ভব হয় না, তাই আপনার গ্রুপে বলবেন, তাহলে সেখান থেকে অনায়াসে আপনাদের লিঙ্কগুলো পেয়ে যাবেন। তো আমাদের মূলত 7টা একক মুখস্থ রাখলেই হবে। শুরুতেই আমাদের বিভিন্ন একক আমাদের প্রয়োগ করতে হবে। এ কারণে মনে রাখবো দৈর্ঘ্যের ইংরেজি নাম হচ্ছে লেন্থ, একে এল দিয়ে প্রকাশ করা হয়, যার সংকেতটা হচ্ছে আই দিয়ে আমরা লেখা হয়। আর এসআই এককের সংকেত হচ্ছে মিটার। এসআই এককের আমরা যদি এসআই একক লেখি তাহলে মিটার বাংলাতে, এবং আমরা যদি প্রতীকের সাহায্যে লিখতে চাই সংকেতের আলোকে তাহলে সেক্ষেত্রে এম, এবং এর মাত্রা হচ্ছে এল, এই লেন্থ এল আসছে। ভর ইংরেজির নাম ম্যাস, এর এসআই সংকেত হচ্ছে এম, কেজি হবে কেজি কিলোগ্রাম, আর মাত্রা হচ্ছে এম। সময়ের একক হচ্ছে টি সেকেন্ড, যাকে আমরা ব্যবহার করবো এসআই এককে, আর প্রতীকের আকারে যদি আমরা লিখতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা এস ব্যবহার করব এবং মাত্রা ব্যবহার করব টি। একইভাবে আমরা স্মরণের ক্ষেত্রে এস ব্যবহার করব মিটার, এল ক্ষেত্রফলের ক্ষেত্রে এ মিটার স্কোয়ার, বর্গমিটার যাকে বলা হয় বর্গমিটার, এবং এল স্কোয়ার। আয়তনের ক্ষেত্রে ভলিউম অর্থাৎ ভি মিটার, এখানে আমরা ব্যবহার করব ঘনমিটার, দেন এম কিউব এবং এল কিউব। বেগ বা দ্রুতির ক্ষেত্রে ভেলোসিটি বা স্পিড ব্যবহার করব মিটার পার সেকেন্ড, এমএস ইনভার্স 1 আর এলটি ইনভার্স 1। মূলত আমাদের এই কটা বেসিক আমাদের জানলে আমরা এই চ্যাপ্টারের যে বাকি আরও রয়েছে আমাদের প্রায় যদি কেউ ভালোভাবে পেতে চান এই মাত্রাগুলো থেকে, মাত্রা একক থেকে একটা প্রায় এমসিকিউ পরীক্ষা আসে, তা আপনারা চেষ্টা করবেন। আমি এখানে 2টা পেজে কিছু মাত্রা একক আমি টাইপ করে লিখেছি। সো এই মাত্রা যে এককগুলো রয়েছে আপনারা সবগুলো যদি মুখস্থ করতে পারেন তাহলে এখান থেকে একটা এমসিকিউ কিন্তু আপনারা কমন পাবেনই। সো আমি সাজেস্ট করব যারা আমাদের ভিডিওটা দেখে আমাকে যারা বিশ্বাস করেন তারা এই মাত্রা এককগুলো অবশ্যই মুখস্থ করবেন, তাহলে এখান থেকে অনায়াসে একটা এমসিকিউ আপনি কমন পেতে পারবেন। সো চলো আমাদের তাহলে এই বিষয়টা আমাদের পিডিএফ লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন, সো সেখান থেকে আপনারা নিতে পারবেন। সো আমরা শুরু করতেছি আমাদের তাহলে সৃজনশীল প্রশ্নগুলো পাওয়ার জন্য আমাদের যে বেসিকগুলো দরকার সেগুলোতে আমরা এখন শুরু করছি। তো প্রথমত আমরা স্মরণ সম্পর্কিত জানব। স্মরণ, নির্দিষ্ট দিকে বস্তুর পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থানের পরিবর্তনকে স্মরণ বলা হয়। স্মরণকে আমরা প্রকাশ করব কি দ্বারা, এখানে অবশ্যই আমরা বলেছি স্মরণকে আমরা প্রকাশ করব হচ্ছে এস দ্বারা, যার একক হচ্ছে মিটার এবং এম, আর হচ্ছে মাত্রা হচ্ছে এল। দেন আমরা হচ্ছে দ্রুতি স্পিড, সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে আমরা বলবো দ্রুতি। দ্রুতির আমরা হচ্ছে স্পিড, দ্রুতিকে আমরা প্রকাশ করেছিলাম কি দ্বারা, আমরা আদি দ্রুতিকে আমরা ইউ দ্বারা মূলত আমরা সংকেতের মাধ্যমে নিয়েছিলাম, দ্রুতি বা ভেলোসিটিকে আমরা ইউ দ্বারা প্রকাশ করেছিলাম। সো এটাই মূলত আমাদের প্রকাশ করার জন্য আমরা ব্যবহার করব, এবং এমএস ইনভার্স 1 একক ব্যবহার করব। এরপরে আমাদের খুবই ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে বেগ, ভেলোসিটি। সময়ের সাথে কোনো বস্তুর স্মরণের হারকে বলা হয় বেগ। সময়ের সাথে কোনো বস্তুর স্মরণের হারকে বলা হয় বেগ, অর্থাৎ স্মরণকে আমরা যে এস দিয়ে প্রকাশ করেছিলাম তাই ভেলোসিটি v = s/t।
এটা আমাদের ফর্মুলা হিসাবে আমাদের ব্যবহার হবে ভেলোসিটি ভি ইকুয়ালস টু এস বাই টি। অথবা কোনো নির্দিষ্ট একক সময়ে যে পথ অতিক্রম করে, একক সময়ে যে পথ অতিক্রম করবে তাই তার হচ্ছে বেগ, অর্থাৎ ভি ইকুয়ালস টু এস বাই টি, এই আকারে আমাদের কাজ হবে। দেন এসিলারেশনের ক্ষেত্রে আমাদের আসবে সময়ের সাথে বস্তুর বেগ বৃদ্ধি বা হ্রাসের পরিবর্তন হারকে বলা হয় ত্বরণ। সেক্ষেত্রে ত্বরণ হচ্ছে এসিলারেশন এ ইকুয়ালস টু ভি বাই টি। তো খুবই আমাদের ইম্পর্টেন্ট ফর্মুলা যে এ ইকুয়ালস টু ভি বাই টি কীভাবে আমরা ব্যবহার করতে পারবো। মূলত ভি ইকুয়ালস টু এস বাই টি হচ্ছে স্মরণকে সময় দিয়ে ভাগ করতে পারলে আমরা পাবো বেগ, আর বেগকে যদি সময় দিয়ে ভাগ করতে পারি তাহলে সেটা হচ্ছে আমাদের ত্বরণ। তাহলে এখান থেকে এই বিষয়টা খুবই আমার দরকার, বিভিন্ন গ্রাফের ক্ষেত্রে আমাদের বিষয়টা কাজে দেবে ভি ইকুয়ালস টু এস বাই টি এর ফর্মুলা। দেন এবার আসি আমাদের ত্বরণের ক্ষেত্রে। ত্বরণ আমরা কীভাবে বের করতে পারবো। ত্বরণের আমরা ফর্মুলা যেহেতু ব্যবহার করি অনেক সময় আমরা এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি, এটা কীভাবে মূলত হয় তার আমি এখানে আপনি প্রমাণটা দিয়ে রেখেছি, আপনার চাইলে প্রমাণটা পড়তে পারেন। আর যেহেতু আমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য আমাদের প্রমাণ দরকার পড়বে না, আপনার জাস্ট মনে রাখলেই হবে। তাহলে কোনো বস্তুর আদিবেগ যদি ইউ হয় এবং টি সময় পরে তার বেগ যদি ভি হয় তবে কি হচ্ছে আমাদের, তাহলে আমাদের ত্বরণ কী ছিল, বেগ বৃদ্ধি বা হ্রাসের পরিবর্তন। তাহলে আদিবেগ যদি ইউ হয়, শেষ বেগ যদি ভি হয়, তাহলে বেগের পরিবর্তন কতটুকু হবে, শেষ বেগ মাইনাস আদিবেগ। তাহলে টি সময় বেগের পরিবর্তন শেষ বেগ মাইনাস আদিবেগ, অর্থাৎ ভি মাইনাস ইউ। তাহলে একক সময় পরিবর্তনটা এখানে বলা রয়েছে যে একক সময়ে কতটুকু পরিবর্তন হবে। তো সেক্ষেত্রে এক হলে কী হবে, কম, ভাগ হবে ভি মাইনাস ইউ বাই টি। অর্থাৎ এখানে ফর্মুলাটা তাহলে বেগের পরিবর্তনের হার ইকুয়ালস টু, অর্থাৎ ত্বরণ এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি, অর্থাৎ শেষ বেগ মাইনাস আদি বেগ বাই হচ্ছে সময়। তো এই ফর্মুলার সাহায্যে আমরা এখানে গাণিতিক প্রশ্ন আমি কিছু দিয়েছি, 1, 2, 3টা গাণিতিক প্রশ্ন দিয়েছি, সাথে উত্তরও দিয়েছি। তো চলুন আমরা এখানে কয়েকটা গাণিতিক প্রবলেম শুরুতে সলভ করব। ওকে, তাহলে আমরা শুরুতে প্রথম প্রশ্নটা পড়ে নিচ্ছি সলিউশন করার জন্য। তাহলে একটি গাড়ির বেগ 10 মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে বৃদ্ধি পেয়ে 5 সেকেন্ড পরে 25 মিটার পার সেকেন্ড হয়, গাড়িটির ত্বরণ বের করতে হবে। সো তাহলে আমাদের ত্বরণের জন্য এখানে আমাদের কি কি মানগুলো দেওয়া রয়েছে আমরা মানের দিকে ভালো করে খেয়াল করি। এখানে গাড়িটির বেগ রয়েছে, বেগ এত থেকেই বৃদ্ধি পেয়ে 5 সেকেন্ড পরে এত হয়েছে, গাড়িটির ত্বরণ মানে এর মান, ত্বরণ বলতে এর আমাদের এর মানটা বের করতে হবে। এখানে এত থেকে বৃদ্ধি পেয়েছে মানে এটা আদি বেগ, এটা হচ্ছে শেষ বেগ এবং সময় হচ্ছে 5 সেকেন্ড। তাই এখানে সমাধান করার জন্য আমরা লিখব, তাহলে এখানে আমরা আদি বেগ লিখব, শেষ বেগ লিখব, সময় আমাদের যে মানগুলো দেওয়া রয়েছে আমরা সেই মানগুলো মূলত এখানে এখন আমরা ইনপুট করব। দেন এখানে আমাদের আরেকটা কী রয়েছে, আমাদের বের করতে হবে ত্বরণ। তো আমরা এখানে বলবো ত্বরণ এ ইকুয়ালস টু হোয়াট। এখন আমরা কি লিখব, আমরা জানি ত্বরণের ফর্মুলা ইউজ করব এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি। এখন আমরা মান বসাই দিব, ভি এর মান আমরা এখানে পেয়েছি 25, মাইনাস আদিবেগ পেয়েছি 10, বাই হচ্ছে সময় হচ্ছে 5। আর আমরা সরাসরি এককটা বসাই দিব যদি কেউ না বুঝতে পারি। ত্বরণের এককটা হচ্ছে এমএস ইনভার্স 2। এখন কেউ যদি ত্বরণের এককগুলো যদি এখন জানা না থাকে তাহলে আমি তাদের সাজেস্ট করব আমার যে মাত্রা এককের যে শীটটা রয়েছে এটা ভালো করে আপনাদের পড়ার জন্য, কারণ এইটা প্রত্যেকটা ক্ষেত্রে দরকার পড়বে। ত্বরণ ইকুয়ালস টু এমএস ইনভার্স 2, তাই আপনারা অবশ্যই এই অংশটা ভালো করে সলিউশন করবেন। তো ওকে, আমরা এখানে পাচ্ছি কত, 25 থেকে 10 বাদ দিলে পাচ্ছি 15, 15/5, দেন এত এমএস ইনভার্স 2, ত্বরণের একক বসে দিচ্ছি ডিরেক্টলি, তাহলে এমএস ইনভার্স 2। তাহলে আমরা পাচ্ছি কত, অতএব নির্ণয় যে ত্বরণের অংশটুকু, ত্বরণ হচ্ছে 3 এমএস ইনভার্স 2। ওকে, এভাবে আমাদের প্রত্যেকটা ম্যাথ মূলত হবে। আর একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, যেমন এখানে বলছে একটি গাড়ির বেগ সুষমভাবে হ্রাস পেয়ে 8 সেকেন্ড পরে এত হয়েছে, গাড়িটির ত্বরণ বের করতে হবে। এখন দেখুন এখানে যখন হ্রাস পেয়েছে তখন কিন্তু কি হচ্ছে, কমে যাচ্ছে, বৃদ্ধি পায়নি, তার মানে ত্বরণটা নেগেটিভ আসবে, যার কারণে এখানে ত্বরণের মানটা -2 আসবে। দেন আবার বলছে একটি গাড়ির ট্রেন 40 মিটার পার সেকেন্ড কিলোমিটার বেগে চলছে, তাকে ব্রেক প্রয়োগ করে 30 সেকেন্ডে থামানো হলো, গাড়িটির ত্বরণ কত। ওকে, আমরা আপনাদের সলিউশনগুলো খুব আমি সিম্পলি আমরা দেখে দিচ্ছি। সো যেমন এই প্রশ্নটা এইভাবে আমাদের করতে হবে। সো আমরা আদি বেগ লিখব, শেষ বেগ লিখব, সময় টি বলবো 8 সেকেন্ড এবং ত্বরণ এ ইকুয়ালস টু হোয়াট। আমরা জানি এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি, মান বসে দিবে 11 - 27 মানে -16/8 মানে -2। এখানে মাইনাস কেন আসছে, মাইনাস আসার মূলত অর্থ হচ্ছে যে এখানে ঋণাত্মক চিহ্নের অর্থ গাড়িটি তার আদিবেগের বিপরীত দিকে ত্বরিত হচ্ছে, অন্য কথায় গাড়িটি মন্দন হচ্ছে, অর্থাৎ উত্তর হচ্ছে -2 এমএস ইনভার্স 2 হবে। দেন এবার আসে আমাদের যে তৃতীয় যে ম্যাথটা আমরা এখানে উল্লেখ করে বলেছি যে একটি ট্রেন 40 কিলোমিটার পার
আবার বেগে চলছে, তাকে ব্রেক প্রয়োগ করে 30 সেকেন্ডে থামানো হলো, তার মন্দন কত হবে। একদম একইভাবে ম্যাথটা আপনারা আশা করি করতে পারবেন। এখানে আমাদের একটা জিনিস শুধুমাত্র মাথায় রাখতে হবে, এখানে আমাদের কি বলা রয়েছে যে এখানে কিন্তু 40 কিলোমিটার পার ঘন্টা বেগে চলছে, মানে আদি বেগ 40 কিলোমিটার পার সেকেন্ড, কিন্তু একে ভাগ হবে আমাদের কত দিয়ে। জাস্ট সিম্পলি আমরা দেখাচ্ছি, 40 কিলোমিটার যদি হয় কিলোমিটার পার আওয়ার, এখন এটা তো আমাদের দূরত্বের একক হচ্ছে কি মিটার পার সেকেন্ড, কিন্তু এখানে তো মিটার পার সেকেন্ড এককে নাই। তাই আনার জন্য আমাদের যে কাজটা করতে হবে, 40 গুণ 1000 সমান 1 কিলোমিটার সমান 1000 মিটার, 1 ঘন্টা সমান কত 3600 সেকেন্ড, তাই 3600 দিয়ে ভাগ। এখানে 2 শূন্য আমাদের ক্যান্সেল আউট হবে, দেন আমাদের 400 ভাগ 36 আমরা দিব, তো আমাদের 400 ভাগ 36, তাহলে মানটা হচ্ছে 11.11। অর্থাৎ এভাবে মূলত আমরা মানগুলো বের করে নিয়ে আসতে পারবো। দেন এখানে ক্যালকুলেশন করে আপনার উত্তরটা বের করবেন, আর আমার এই উত্তরের সাথে অবশ্যই আপনারা মিলাই নেবেন। সো এটা গেল আমাদের ত্বরণের ক্ষেত্রে ফার্স্ট যে ফর্মুলাটা ছিল সেটা। দেন এবার আসে আমাদের সেকেন্ড ফর্মুলার জন্য, যে বলেছি ভি ইকুয়ালস টু ইউ মাইনাস টি, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এই ফর্মুলাটা আমাদের কীভাবে হয় তা আমরা এখন জানার চেষ্টা করব। ওকে, আমাদের এটা প্রমাণ করার জন্য আমরা এভাবে ভাষাগত দিকগুলো বলবো। মূলত এটা শেষ বেগ ত্বরণ গতিকালের মধ্যে সম্পর্ক, অর্থাৎ ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি সমীকরণ প্রতিপাদন। মনে করি কোনো বস্তু ইউ আদি বেগ নিয়ে এ সুষম ত্বরণে চলে টি সময়ে ক্রিয়া করে ভি শেষ বেগ প্রাপ্ত হয়, মানে আমাদের এই ধরনের ভাষাগুলো লিখতে হবে। সুতরাং টি সময় বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ, আমরা জানি বেগের পরিবর্তনের আর এর রাশি হচ্ছে ত্বরণ, তাই ত্বরণের ফর্মুলা আমরা আগে জেনে এসেছি, ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি। আর একে আমরা যদি এখন কনভার্ট করি আর গুণ করি, তাহলে ভি মাইনাস ইউ হচ্ছে এটি, এখান থেকে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, তাহলে এটাই হচ্ছে কিন্তু আমাদের যে শেষ বেগের যে ভি শেষ বেগ ইকুয়ালস টু আদি বেগ প্লাস ত্বরণ ইন্টু গতিকাল, তার হচ্ছে ফর্মুলা। এখন এটা অনেক সময় আমাদের দেখা যায় ত্বরণে এটা হচ্ছে আমাদের যদি আদি বেগ শুরুতেই না থাকে, তাহলে সেক্ষেত্রে ফর্মুলাটা কেমন দাঁড়াবে, যে বিশেষ ক্ষেত্রে যদি কোনো বস্তুর আদি বেগ না থাকে, অর্থাৎ স্থির অবস্থান থেকে চলে, তাহলে ইউ ইকুয়ালস টু জিরো। যদি ইউ জিরো হয় তাহলে ভি ইকুয়ালস টু এটি হবে, তাহলে ভি ইকুয়ালস টু এটি হলে এটা আমাদের হচ্ছে ধ্রুবক, আর ধ্রুবক উঠে গেলে আমরা জানি সমানুপাতিক চিহ্ন হয়, তার মানে ভি প্রপোর্শনাল টি। তাহলে ভি প্রপোর্শনাল টির অর্থটা কি, যে কোনো বস্তু যদি স্থির অবস্থানে সুষম ত্বরণে চলে, তাহলে মানে যে দূরত্ব অতিক্রম বেগের মানটা যেটা হবে সেটা সমান সময়ে সেটা কি হবে, সময়টা বেগের সমানুপাতিক হবে। এই ভাষাটা আমাদের মূলত প্রয়োগ করতে হবে, অর্থাৎ স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান বস্তু যে কোনো সময়ে বেগ সময়ের সমানুপাতিক। দেন আমরা এটা লিখব। আর কেউ যদি প্রমাণ করতে না চান, তো ডাইরেক্ট আপনি সূত্রটা মনে রাখবেন। এই 5টা সূত্র আমরা মনে রাখারও মানে ফর্মুলাগুলো আমরা শেষের দিকে শিখব, সেখান থেকে আমরা জেনে নিতে পারবো। ওকে, এবার আসে আমাদের দ্বিতীয় ফর্মুলা, এস ইকুয়ালস টু ইউ প্লাস ভি ডিভাইডেড টু ইন্টু টি। কীভাবে হয় তার ভাষাগত দিকটা সহকারে আমরা এখানে বলে দিচ্ছি আপনাদেরকে। আমরা লিখব এভাবে, মনে করি কোনো বস্তু আদি বেগ নিয়ে সুষম ত্বরণে চলে এস দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ বস্তুটি সরণ হয় এস। যেহেতু বস্তুটি সুষম ত্বরণে চলে তাই এর গড় বেগ হবে এর আদি বেগ ও শেষ বেগের গাণিতিক গড়ের সমান। অর্থাৎ গাণিতিক গড় আমরা কি জানি, যে সংখ্যাগুলো যোগফল বাই হচ্ছে 2। এখানে আমাদের আদি বেগ আর শেষ বেগ দুটার যোগফল বাই 2 করে দিলে আমাদের গাণিতিক গড় হয়ে যাচ্ছে। দেন এরপরে আমরা যে বিষয়টা আবার লিখব, যে আমরা জানি গড় বেগ সমান আমরা কি জানি, সরণ বাই সমান এস বাই টি। আমরা জানি বেগের ক্ষেত্রে এস বাই টি জানি, তাহলে এটাও গড় বেগ, আগেরটাও হচ্ছে গড় বেগ, তাহলে দুই গড় বেগ আমাদের কি হচ্ছে, সমান হচ্ছে। তাই এস বাই টি ইকুয়ালস টু ইউ প্লাস ভি ডিভাইডেড টু। তাহলে এখান থেকে আর গুণ যদি আমরা করি, এস ইকুয়ালস টু ইউ প্লাস ভি ডিভাইডেড টু ইন্টু টি। তো এটা হচ্ছে আমাদের গতির দ্বিতীয় যে সূত্রটা ছিল তার আমরা প্রমাণটা। আপনার জাস্ট আমরা মনে রাখবো এস ইকুয়ালস টু ইউ প্লাস ভি ডিভাইডেড টু ইন্টু টি। দেন এবার আসি তৃতীয় ফর্মুলাটি, সরণ ত্বরণ এবং গতিকালের মধ্যে সম্পর্ক। অর্থাৎ সূত্রটা হচ্ছে এস ইকুয়াল টু ইউ প্লাস ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। এই সূত্রটা আমরা এখন প্রমাণ করব। তাই প্রমাণের জন্য একটু আমাদের যে ভাষাগুলো আমাদের লিখতে হবে, তার ভাষা বলবো। যে মনে করি কোনো বস্তু আদি বেগ নিয়ে এই সুষম ত্বরণে চলে টি সময় ভি শেষ বেগ প্রাপ্ত হয়। মনে করি এই সময় বস্তুটি এস দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ বস্তুটি সরণ হয় এস, তাহলে বস্তুর গড় বেগ হবে ভি হবে, অর্থাৎ আমাদের ভি বার ইকুয়ালস টু এস বাই টি। এখান থেকে আমরা এস এর মান পাচ্ছি ভি বার টি, 1 নম্বর ইকুয়েশন দিব। আবার বস্তুর সুষম ত্বরণে চলে গড় বেগ হবে তার আদি বেগ ও শেষ বেগ গাণিতিক গড়ের সমান। তাই ভি বার ইকুয়ালস টু ইউ প্লাস ভি ডিভাইডেড টু, আর এখান থেকে আমরা এ মানটা বের করে নিচ্ছি, এর মানটা এখানে বসাই দিব।
এখানে বসাই দিলে আমাদের এই মানটা কী হচ্ছে, এখানে ইন্টু টি থাকে, 3 নাম্বার ইকুয়েশন। আবার আমরা কি জানি যে ত্বরণের ফর্মুলা থেকে আমরা জানি যে সময়ের সাথে অসমবেগের পরিবর্তন হারকে ত্বরণ বলে, অর্থাৎ এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি। এখান থেকে আমরা ভির মানটা বের করে নিচ্ছি, মানে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি যে ফর্মুলাটা ছিল এখানে। তো এই ফর্মুলাটা আমরা ভি এর মানটা এই এখানে বসাবো আমরা। তাহলে এই যে ভি ছিল আমাদের ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এখানে আমাদের যে এই ভির মানটা এখানে আমরা বসাই দিব। তাহলে এস ইকুয়ালস টু কী হচ্ছে, এই যে ভি ইউটা ঠিকই থাকলো, ভি এর জায়গায় বসলো আমাদের ইউ প্লাস এটি। তাহলে ইউ টয়েস ইউ থাকলো, এখানে আমরা টয়েস ইউ ভাগ 2 দিয়ে ভাগ করে দিলাম, এটি বাই 2 ইন্টু টি। এখানে 2 ক্যান্সেল আউট হয়ে গেলে ইউ প্লাস হাফ এটি, টি দিয়ে গুণ করলে ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। তো আমাদের ফর্মুলাটা প্রমাণ হয়ে গেল। দেন বিশেষ ক্ষেত্রে যদি আমাদের আদিবেগটা না থাকে, অর্থাৎ তাহলে কী হবে, বিশেষ ক্ষেত্রে যদি আদিবেগ না থাকে তাহলে আদিবেগ ইউ ইকুয়ালস টু কী হবে, তাহলে আদিবেগ ইউ ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে এখানে ইউটি এটা পুরোটাই হচ্ছে আমাদের 0, মানে হাফ এটি স্কোয়ার, তাহলে হাফ এটি স্কোয়ার। তো ওকে, এখন এখানে যেহেতু আমাদের এটাও ধ্রুব সংখ্যা, এও ধ্রুব, তাহলে এটা বাদ যাচ্ছে। তাই যদি ধ্রুব হয় তাহলে সেক্ষেত্রে এস সমানুপাতিক কি টি স্কোয়ার, অর্থাৎ আমরা ভাষা দিয়ে লিখতে পারি স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান বস্তুর অধিকাংশ দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। তো এটা আমাদের অনেক এমসিকিউ এর জন্য দরকার পড়বে। স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান বস্তুর অধিকাংশ দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। দেন এবার আসি আমরা 4 নাম্বার সূত্র প্রমাণ করার জন্য। যে চতুর্থ সূত্রটা ছিল ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টয়েস এস। এই ফর্মুলাটা কীভাবে প্রমাণ হয় আমরা তা এখন দেখে নেব। সেখানে পুরোটা আমি প্রমাণ করেছি, আপনারা এভাবে চাইলে লিখে নিতে পারবেন। ভি স্কোয়ার ইকুয়ালস টু এস পরে টয়েস এস সম্পর্ক প্রতিপাদন। মনে করি কোনো বস্তু আদিবেগ নিয়ে সুষম ত্বরণে চলে টি সময় চলে ভি শেষ বেগ প্রাপ্ত হয়। এই সময় বস্তুটি এস দ্রুত অতিক্রম করে, অর্থাৎ বস্তুটি স্মরণ হয় এস। তাহলে বস্তুর গড় বেগ ভিবার হবে ভিবার ইকুয়ালস টু এস বাই টি, এস ইকুয়ালস টু ভিবার টি। 1 নম্বর সমীকরণ আমরা ধরে নিব। আবার বস্তুটি সুষম ত্বরণে চলে বলে এর গড় বেগ হবে এর আদিবেগ ও শেষ বেগের গাণিতিক গড়ের সমান, অর্থাৎ ভিবার ইকুয়ালস টু ইউ প্লাস ভি বাই টু। গাণিতিক গড় মানে আমরা কি জানি যে আদিবেগ আর শেষ বেগের দুটার যোগফলের সমান। দেন এবার আসি এই ভি বারের মানটা আমরা এখানে বসাই দিব, এস ইকুয়ালস টু ইউ প্লাস ভি ডিভাইডেড টু এখানে থাকলো। দেন আমরা ত্বরণের ফর্মুলা আমরা ব্যবহার করব। যে ত্বরণের ফর্মুলাটা আমরা জানি সময়ের সাথে অসমবেগের পরিবর্তন হারকে ত্বরণ বলে, অর্থাৎ এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এখান থেকে এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই এ পাবো, টির মানটা পাচ্ছি, কারণ এই টির মানটা আমরা এখানে বসাই দিচ্ছি ইউ প্লাস ভি ডিভাইডেড টু, আর এর মানটা ভি মাইনাস ইউ বাই এ বসাই দিলাম। এখানে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানে টয়েস এ আর গুণ করে দিচ্ছি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু টয়েস এস, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টয়েস এ এস। তো বিশেষ ক্ষেত্রে আবারও যদি আমাদের আদিবেগ না থাকে তাহলে আদিবেগটা 0 হবে, তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু টয়েস এ এস। তাহলে 2 ধ্রুবক এও ধ্রুবক, তাহলে ধ্রুবক উঠে গেল। তাহলে এখানে কি ভি স্কোয়ার সমানুপাতিক হচ্ছে এস হবে, আর ভি সমানুপাতিক প্রপোর্শনাল কি রুট ওভার এস। এখন এটা তার মানে এটা কী দাঁড়ালো, যে স্থির অবস্থান থেকে যদি স্থির মানে আদিবেগটা যদি না থাকে, স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে বস্তুর যে কোনো সময়ে বেগ দূরত্বের অধিকাংশ দূরত্বের বর্গমূলের সমানুপাতিক, অর্থাৎ যে দূরত্বটা থাকবে এটা রুট ওভার তার সামথিং, অধিকাংশ দূরত্ব যেটা হবে তার যে কোনো সময়ে বস্তুর অধিকাংশ দূরত্বের বর্গমূলের সমানুপাতিক হবে, অর্থাৎ যে স্থির অবস্থান থেকে সমত্বরণে বস্তুর সময়ের বেগ বস্তুর অধিকাংশ দূরত্বের বর্গমূলের সমানুপাতিক। সো এই বিষয়টা আমরা মনে রাখবো, তাহলে যে কোনো সৃজনশীল মানে প্রশ্ন আমাদের এমসিকিউর জন্য এগুলো দরকার পড়বে। সো এই ছিল আমাদের অংশগুলো। সো এরপর আমি এখানে কিছু গাণিতিক প্রশ্নগুলো আপনাদেরকে রিকমেন্ড করব, গাণিতিক প্রশ্নগুলো মূলত সলিউশন করার জন্য। এখানে বলা হচ্ছে 92 কিলোমিটার পার ঘন্টা বেগে চলন্ত একটি গাড়ি 6 সেকেন্ড যাবৎ এত মিটার পার সেকেন্ড ত্বরণ প্রয়োগ করা হলো, গাড়িটির শেষ বেগ কত এবং ত্বরণকালে কত দূরত্ব অতিক্রম করবে। ওকে, আমাদের যে ফর্মুলাগুলো আমরা এখন মূলত শিখলাম তা থেকে আমরা একটা সাধারণ ফর্মুলা দাঁড় করাই। যে প্রথম ফর্মুলাটা ছিল ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এস ইকুয়ালস টু ইউ প্লাস এটি বাই ইউ প্লাস ভি ডিভাইডেড টু ইন্টু টি। তৃতীয় ফর্মুলাটা ছিল এস সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। চতুর্থ সূত্রটা ছিল ভি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস টয়েস এ এস। তাহলে এখন কথা হচ্ছে আমাদের এখানে আমরা খেয়াল করি যে এটা আমাদের ছিল 1 নম্বর ফর্মুলা, এটা 2 নম্বর ফর্মুলা, এটা 3 নম্বর ফর্মুলা, এটা হচ্ছে আমাদের 4 নম্বর ফর্মুলা। এখন ফর্মুলাগুলোর মধ্যে দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটাতে ইউ 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 আছেই। তাহলে এখানে মোট 5টা শব্দ রয়েছে, ইউ এস এ ভিটি। ইউ আদিবেগ, এ ত্বরণ, এ হচ্ছে দূরত্ব, এ আদিবেগ, এ হচ্ছে ত্বরণ, ভি শেষ বেগ, টি হচ্ছে সময়। এখন কথা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে
ভি এর ক্ষেত্রে প্রথম যে সূত্রটা এখানে এস নাই, দ্বিতীয় সূত্রের মধ্যে এ নাই, তৃতীয় সূত্রের মধ্যে ভি নাই, চতুর্থ সূত্রের মধ্যে টি নাই, এগুলোর মধ্যে। তাহলে অ্যাডজাস্ট যদি করি এস এ ভি টি অর্থাৎ স্যাপ্ট, তাহলে যদি স্যাপ শব্দটা মনে রাখি, যদি এস না থাকে তাহলে প্রথম সূত্র প্রযোজ্য হবে, যদি এ না থাকে দ্বিতীয় সূত্র প্রযোজ্য হবে, যদি ভি না থাকে ভির অবস্থান তৃতীয় সূত্র প্রযোজ্য হবে, যদি টি না থাকে তাহলে 4 নম্বর ফর্মুলাটা প্রযোজ্য হবে। তো আমাদের সূত্র ফেলানোর বিষয়টা একদম ক্লিয়ার হয়ে গেল। আমরা যখন অঙ্ক দেখবো আর সূত্র ফেলে দিব আমাদের অঙ্কগুলো হয়ে যাবে। দেন ওকে, আমরা এই প্রথম অঙ্কটা করার জন্য ট্রাই করি। এখানে যে যে মানগুলো আছে এখান থেকে করার চেষ্টা করব। তাহলে এখানে আমাদের বলা হচ্ছে যে শুরুতে বলা হচ্ছে এত বেগে চলন্ত একটি গাড়ি 6 সেকেন্ড যাবত। ওকে, এত বেগে মানে কি আদি বেগের মান দেওয়া রয়েছে। তাহলে এখানে আমরা আদি বেগ কত পাবো? আদি বেগ হচ্ছে 72 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এখানে আমরা লিখতে পারবো কি 72 km বাই হচ্ছে এইচ। ওকে, আমরা মান বসাই দিই। তাহলে 72 ইন্টু 1 কিলোমিটার সমান 1000 মিটার, আর 1 ঘন্টা সমান হচ্ছে 3600 সেকেন্ড। 2 শূন্য কাটা, এখানে 36 দুগুণ 72, আর হচ্ছে তাহলে 10 দুগুণ 20। তাহলে আমাদের এখান থেকে ইউ এর মানটা পেয়ে যাচ্ছি 20 মিটার পার সেকেন্ড। এখন এখানে কি আছে? 6 সেকেন্ড যাবত, মানে এখানে টি এর মান হচ্ছে কত? 6। তারপরে এত ত্বরণ সৃষ্টি, ত্বরণের একক দেখো আমরা বুঝতে পারছি এমএস ইনভার্স টু ত্বরণের একক হয়। তাহলে আমরা এখানে ত্বরণের এককটা মূলত পাচ্ছি, তার মানে এখানে এর মান দেওয়া রয়েছে 1.5। দেন আর শেষ বেগ কত হবে? শেষ বেগ মানে কি ভি ইকুয়ালস টু হোয়াট? তাহলে এখানে ইউ আছে, ইউ হচ্ছে 20। এখন খেয়াল করি ইউটি ভি এস কি নাই, দেখতে পাচ্ছি ইউটি এ ভি, এখানে শব্দটা কিন্তু এস নাই। এস না থাকলে কোন সূত্র বোঝাতে হবে? এস এ ভিটি স্যাপ্ট প্রথম অবস্থানে, তার মানে 1 নম্বর সূত্রটা বোঝাতে হবে। ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি ফর্মুলা এখানে আমাদের প্রযোজ্য হবে। তো এই অঙ্কটা করার জন্য আমরা ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি ফর্মুলা ব্যবহার করব। দেন আমরা এখানে সরাসরি ইউ এর মান বসাই দিব 20, এর মান বসাবো, এর মান যেটা আমাদের থাকবে 1.5 ইন্টু টির মান বসাবো কত আমাদের? 6 সেকেন্ড। তাহলে এখানে আমাদের বসে দিলে হয়ে গেল। তাহলে এখানে 1.5কে 6 দিয়ে আমরা যদি গুণ করি তাহলে কত পাবো? 9 পাবো, 9। তাহলে এখানে হচ্ছে কত? 29। আর বেগের একক আমরা কত জানি? মিটার পার সেকেন্ড। ওকে, মিটার পার সেকেন্ড। তাহলে প্রথম যে ম্যাথটা রয়েছে তা আমাদের ইজিলি সলিউশন হয়ে গেল। দেন তারপরে অংশটা কী রয়েছে? ত্বরণকালে কত দূরত্ব অতিক্রম করে, মানে কি এসের মান চা হচ্ছে না এখান থেকে, তাহলে এস আর একটা বের করতে বলছে। তাহলে চিন্তা করুন এই 3টা মান আর এস, তাহলে ইউ টি এ এস এখানে কি নাই? এস এ ভিটি, এখানে ভি কিন্তু নাই। তাহলে ভির অবস্থান কোথায়? এস এ ভিটি, ভির অবস্থান তৃতীয়তে। তাই 3 নম্বর সূত্রটা আমাদের পরেরটা অংশ করার জন্য প্রযোজ্য হবে। তাই তৃতীয় সূত্রটা হচ্ছে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। তো আমরা বসাই দিব, ইউ এর মান বসাই দিব 20 ইন্টু সময় হচ্ছে 6 প্লাস হাফ, এর মান হচ্ছে 1.5 আর টি হচ্ছে 6। দেন এটা আমরা যদি এখন ক্যালকুলেশন করে দিই তাহলে পাবো হচ্ছে 147। তাহলে এত পাচ্ছি। তাহলে দেখতে পাচ্ছি আমাদের সিম্পলি আমাদের কিভাবে সূত্রগুলো প্রয়োগ হচ্ছে আমরা দেখে কিন্তু বোঝা যাচ্ছে। তো ওকে, আশা করবো আপনারা সবাই এই সূত্র প্রয়োগ সংক্রান্ত বিষয়গুলো বুঝতে পেরেছেন। আর অঙ্কগুলো কিভাবে করতে হয় আশা করি আপনারা তো জানেনই, তো কিভাবে আমাদের মূলত সলিউশন করতে হয়। তো আমি সলিউশন করার জন্য প্রসেসটা আপনারা দেখিয়ে দিচ্ছি, যেভাবে সলিউশন করতে পারবেন। যে 72 কিলোমিটার পার ঘন্টা বেগে চলন্ত একটা গাড়িতে এত, যে আমরা এখানে দিয়ে আদি বেগের মানটা যেভাবে বের করেছি এটা আমরা বের করব। ত্বরণ আছে, সময় আছে, শেষ বেগ, দূরত্ব বের করতে হবে। তো আমরা জানি ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, ভি ইকুয়ালস টু আমরা ইউ এর মান বসা গেল একভাবে এসের সূত্রটা। এখন আশা করি ক্যালকুলেশন মেথডগুলো আপনারা বুঝবেন। মূলত আমাদের এখানে যেটা জানার প্রয়োজন সেটা হচ্ছে এই অংশটা সূত্র কিভাবে প্রয়োগ হচ্ছে, সেটা আমাদের কিভাবে প্রয়োগ হচ্ছে আমরা এস এ ভিটি স্যাপ্ট শব্দটা যদি মনে রাখি তাহলে কিভাবে সূত্রগুলো প্রয়োগ হচ্ছে আমরা ইজিলি বুঝতে পারতাছি। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমার এখানে বেশ কিছু ম্যাথ আমি দিয়ে রেখেছি, আপনারা ম্যাথগুলো যদি ভালোভাবে সলিউশন করেন তাহলে পেয়ে যাবেন। আর এই ধরনের ম্যাথগুলো যদি সলিউশন করেন তাহলে প্রথম যে গতি চ্যাপ্টারটি রয়েছে এখানে আমি 8টা ম্যাথ দিয়েছি, আপনাদের প্রবলেম হবে না। সো এরপর আসে আমাদের পরন্ত বস্তুর ক্ষেত্রে কিভাবে আমাদের সলিউশন করতে হবে। তো আমাদের অভিকর্ষ ত্বরণের জন্য আমরা এখন যে বিষয়গুলো লাগবে, এক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি,
গ্র্যাভিটি বলা হয়। অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলা হয়। অভিকর্ষ ত্বরণকে জি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমাদের আগের ত্বরণটা ছিল আমাদের শুধুমাত্র ত্বরণ, এক্সিলারেশন, এবার হচ্ছে গ্র্যাভিটি। আচ্ছা, তাহলে অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণীকে জি দ্বারা প্রকাশ করা হয়। জির মান আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এই স্টেপটা প্রায় এমসিকিউর জন্য আমাদের আসে। তাই ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে জি এর মান বিভিন্ন স্থলে 45 অক্ষাংশে সমুদ্র সমতলে জি এর মানকে আদর্শ মান ধরা হয়। জি এর আদর্শ মান হচ্ছে 9.80 MS ইনভার্স 2। হিসাবে সুবিধার জন্য আদর্শ মান ধরা হয় 9.8 MS ইনভার্স 2 বা 9.81 MS ইনভার্স 2। তো হিসাবে সুবিধার জন্য আমরা 9.8 অথবা 9.81 ব্যবহার করা হয়। আমরা সাধারণত অঙ্ক করার সময় 9.8ই ব্যবহার করে থাকি। তাহলে জি এর তাৎপর্য কি? ভূপৃষ্ঠে জি এর মান হচ্ছে 9.81, এর অর্থ হচ্ছে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ প্রতি সেকেন্ডে 9.81 MS ইনভার্স 2 বৃদ্ধি পায়। সো আমি কথাগুলো অনেক জোরে বলতেছি কারণ চ্যাপ্টারটা দ্রুত আসলে শেষ করার মূলত উদ্দেশ্যে। ওকে, আমাদের পড়ন্ত বস্তুর জন্য 3টা সূত্র প্রয়োগ করতে হয়। একটা প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র। প্রথম সূত্রটা আমাদের কি? স্থির অবস্থান থেকে এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু সকল সময়ে সমান দ্রুত অতিক্রম করবে। অর্থাৎ যদি বিনা বাধায় কোনো বস্তু আমরা উপর থেকে ফেলে দিই, সকল বস্তু সমান সময়ে ভূপৃষ্ঠে পতিত হবে। সেকেন্ড সূত্রটা হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে টি প্রাপ্ত বেগ ওই সময়ে সমানুপাতে, অর্থাৎ ভি প্রপোর্শনালটি হবে। এবং তৃতীয় ফর্মুলাটা হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময় যে দ্রুত অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক, অর্থাৎ এইচ সমানুপাতিক টি স্কোয়ার। এখন এই সূত্রগুলো অবশ্যই আমাদের মনে রাখতে হবে, অঙ্ক করার ক্ষেত্রে আমার দরকার পড়বে। দেন আমরা আসি হচ্ছে পড়ন্ত বস্তুর গতির সমীকরণগুলোতে। আমরা পড়ন্ত বস্তুর গতির সমীকরণের ক্ষেত্রে ব্যবহার করব আমাদের এই যে ফর্মুলাগুলো আমাদের এখানে ছিল। তো এখানে এর পরিবর্তে ব্যবহার করব জি, আর এসের পরিবর্তে হাইট, মানে আমরা এই জন্য এইচ ব্যবহার করব। তাই ভি ইকুয়ালস টু ইউ প্লাস জিটি আমাদের সূত্র ব্যবহার করব প্রথম যে ফর্মুলাতে। এখানে আমাদের দ্বিতীয় সূত্রটা ব্যবহার হবে না, কারণ এখানে জিএ নাই, যার কারণে এখানে 1, 3, 4 এই 3টা সূত্র প্রয়োগ হবে। তাই প্রথম সূত্রটা হচ্ছে ভি ইকুয়ালস টু ইউ প্লাস জিটি এইচ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। এখানে আমাদের যে এটি স্কোয়ারটা হবে অবশ্যই এখানে জিটি স্কোয়ার, এবং ভি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস টু জি এইচ। আবার যদি উপর থেকে নিচে কোনো বস্তু পড়ে তাহলে প্লাস, আর নিচ থেকে যদি উপরে ওঠে তাহলে সূত্র মাইনাস ব্যবহার করতে হবে। ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি, এইচ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এবং ভি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস টু জি এইচ। তো এই ফর্মুলাগুলোর সাহায্যে এখানে আমি বেশ কিছু ম্যাথ এখানে দিয়ে রেখেছি, এই ম্যাথগুলো আপনারা করতে পারবেন। তো মাগরিবের আজান দেওয়ার জন্য আমি এখানে লেকচারটা এখানে শেষ করছি। এর পরবর্তীতে আমরা এই সূত্রগুলোর সাহায্যে কীভাবে সৃজনশীল প্রশ্ন সলিউশন করতে হবে, আমরা সৃজনশীল প্রশ্নগুলোতে সব বিষয়গুলো ক্লিয়ার করব। তাই সেই পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্বটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।